হ্যালো বাচ্চারা, ওয়ান শট উইথ বারোই ব্রাদার্সে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের জন্য যে গাইডনেসগুলো দিচ্ছিলাম, যে চ্যাপ্টারগুলো আমি করাচ্ছিলাম, সেগুলো মোটামুটি বলতে গেলে 1 থেকে 2 চ্যাপ্টার মোটামুটি হয়ে গেছে। তার বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু আমি করিয়ে দিয়েছি। এখন আজকে আমি তোমাদের জন্য শুরু করেছি উপপাদ্য সিরিজ। এই উপপাদ্য সিরিজে তোমাদের মেনলি যে উপপাদ্যের চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলো থেকে কী টাইপের অঙ্ক আসবে এবং কী ধরনের উপপাদ্যগুলো কীভাবে তোমরা সহজে সলভ করবে এবং সেগুলো সহজ সমাধান, উপপাদ্যগুলো কীভাবে মানে পরীক্ষার খাতায় লিখে আসবে, সেগুলো করার জন্য আমি কিছু গাইডনেস দেবো। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে না, চ্যাপ্টার 3 বৃত্ত সম্পর্কিত উপপাদ্য পেজ নাম্বার 49 কিন্তু রয়েছে। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে মোটামুটি 2টো উপপাদ্য আছে। এই 2টো উপপাদ্য জানার আগে তোমাদের কিন্তু প্রথমেই যেটা জেনে নিতে হবে যে বৃত্ত সম্পর্কিত কতগুলো ছোট ছোট পরিভাষা কিন্তু জেনে নিতে হবে। কি কি না, প্রথমে আমরা যেটা দেখবো যে দেখো একটা বৃত্ত রয়েছে, এখানে কিন্তু একটা বৃত্ত আছে, এই যে অবশ্যই তাই। এবার এই বৃত্তের একটা সেন্টার আছে। এখন এই বৃত্তে যে কোনো জায়গা থেকে বৃত্তের যে কোনো 2টো পয়েন্ট, দেখো এই একটা পয়েন্ট হতে পারে, আবার এই একটা পয়েন্ট হতে পারে। এবার এই যে 2টো পয়েন্ট বৃত্তের, এই 2টো পয়েন্ট যদি আমরা জুড়ে দিই, এই জুড়ে দিলাম, এই বৃত্তের যে কোনো পয়েন্ট দিয়ে জুড়ে দিয়ে যে রেখাটা আমরা পাবো সেটাকে কিন্তু বৃত্তের জ্যা বলে। অবশ্যই তাই। দেখা গেল এখানে একটা পয়েন্ট নিলাম আর এখানে একটা পয়েন্ট নিলাম, এই 2টো পয়েন্ট যদি জুড়ে দিই তাহলে যেটা পাবো সেটাও কিন্তু একটা জ্যা। তার মানে বোঝা যাচ্ছে বৃত্তের যে কোনো 2টো পয়েন্ট যদি আমরা নিয়ে সেটা একটা সরলরেখার সাথে যুক্ত করি তাহলে যেটা পাবো সেটাই কিন্তু একটা জ্যা। অবশ্যই তাই। এখন এখান থেকে একটা কোশ্চেন দেয় যে বৃত্তের সবচেয়ে বড় জ্যা কোনটি। বৃত্তের সবচেয়ে বড় জ্যা কিন্তু দেখো ব্যাস, যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে। বৃত্তের কেন্দ্র দিয়ে যে সরলরেখাটা যাচ্ছে আমরা সেটাকে জানি যে সেটাকে কিন্তু ব্যাস বলা হয়। আর এই ব্যাসই অ্যাজ এ টাইপ অফ কিন্তু জ্যা, এটা কিন্তু বোঝা হয়ে গেল। অবশ্যই তাই। এরপরে আমরা আর যে যে বিষয়গুলো জানবো, দেখো আমি আরো কিন্তু বৃত্ত কিছু এঁকে নিই। এই একটা বৃত্ত এঁকে নিলাম, এই একটা বৃত্ত এঁকে নিলাম এবং এই একটা বৃত্ত কিন্তু এঁকে নিলাম। এবার যেটা বলবো, প্রথম কথা হচ্ছে যে বৃত্তচাপ কাকে বলে। দেখো বৃত্তচাপ হচ্ছে, আমি বৃত্তটার এই অংশ আর এই অংশ কেটে দিলাম, তাই তো। এই যে অংশটা কেটে নিলাম, অর্থাৎ এই স্পেস থেকে এই স্পেস পর্যন্ত, মানে এতটা জায়গা, এই যে জায়গাটা যেটা কেটে নিলাম, এই জায়গাটাকে আমি ধরলাম, নাম দিলাম এক্স। আর এই অপর দিকে যে জায়গাটা রয়েছে, এক্স বাদে বর্জিত যে জায়গাটা, এই যে অংশটা, এটাকে আমরা ধরে নিলাম ওয়াই। এবার এই যে কেটে নেওয়া অংশটা এক্স, আবার এই একটা কেটে নেওয়া অংশ ওয়াই, এই যে পরস্পর কেটে নেওয়া অংশ যেগুলো রয়েছে, এগুলো এক একটাকে কিন্তু বৃত্তচাপ বলে। কি বলে না, বৃত্তচাপ। তাহলে এই যে বৃত্তের কাটা কাটা অংশগুলো যেগুলো রয়েছে সেগুলো এক একটা বৃত্তচাপ বলা হয়। এর মধ্যে যে বড় চাপ যেটা রয়েছে, এইটা তো ছোট চাপ, এই যে ছোট চাপ, ছোট অংশটা, এটাকে আমরা বলবো অধিচাপ। আর যে বড় অংশটা রয়েছে, বৃত্তের বড় অংশটা, সরি, যেটা ছোট সেটা উপচাপ, আর যেটা বড় সেটা কিন্তু অধিচাপ। অবশ্যই তাই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত কাকে বলে? অর্ধবৃত্ত সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো, একটা বৃত্তকে যদি অর্ধেক করে দেওয়া হয় সেটা কিন্তু অর্ধবৃত্ত হয়ে যায়। অবশ্যই তাই। এরপরে যেটা রয়েছে বৃত্তাংশ। বৃত্তের যে অংশগুলো, এই যে ডিভাইড করলাম, এই ডিভাইড করলে কি হয়, 2টো অংশ পেলাম। 2টো অংশ কিন্তু সমান, অনেক সময় সমান নাও হতে পারে। তাহলে যে অংশগুলো পাবো, এই একটা কেটে আমরা দেখা গেলো একটা ডিম, ডিম আমরা কেটে মাঝখান দিয়ে কিছুটা অংশ কেটে নিতে পারি। যে অংশটা পাবো সেটা হচ্ছে একটা বৃত্তাংশ। এর মধ্যে 2টো অংশ পাচ্ছি, একটা বড় অংশ আর একটা ছোট অংশ। এর মধ্যে যেটা ছোট সেটাকে বলবো উপবৃত্তাংশ, আর যেটা মানে ছোট সেটা হচ্ছে অধিবৃত্তাংশ। তাহলে বড়টা হচ্ছে উপবৃত্তাংশ আর ছোটটা কিন্তু অধিবৃত্তাংশ। অবশ্যই তাই। আরেকটা যেটা রয়েছে বিষয়, সেটা হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলা ব্যাপারটা কিরকম? বৃত্তকলা ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো আমি আরেকটা বৃত্ত নিয়ে নিই। এই একটা বৃত্ত নিয়ে নিলাম, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র নেওয়ার পরে এখন দেখো আমি এই যে একটা রেখার মাধ্যমে 2টো অংশকে ডিভাইড করে দিচ্ছি। তার মানে এই একটা অংশ দাঁড়াচ্ছে বৃত্তের এই একটা অংশ, আর এই একটা অংশ। এই যে অংশগুলোতে ডিভাইড করেছি, এই প্রত্যেকটা অংশকে কি বলা হয় না, বৃত্তকলা। অবশ্যই তাই, বৃত্তকলা কিন্তু বলে। এর মধ্যে যেটা ছোট সেটা কি না, ছোটটাকে বলে ছোট বৃত্তকলা আর বড়টাকে বলে বড় বৃত্তকলা। এখানে আলাদাভাবে কোনো নাম আমি দেখছি না যে দিয়েছে। তাহলে ছোটটাকে ছোট বৃত্তকলা বলে আর বড়টাকে বড় বৃত্তকলা বলে। এইভাবে কিন্তু এই কতগুলো ছোট ছোট টার্ম কিন্তু আমরা জেনে নিলাম। আচ্ছা ঠিক আছে, অবশ্যই তাই। এরপরে আমরা সরাসরি যেটা চলে যাব, সেটা হচ্ছে আরো 2টো টার্ম রয়েছে। সেটা হচ্ছে এক কেন্দ্রীয় বৃত্ত। এক কেন্দ্রীয় বৃত্ত বিষয়টা কিরকম? এক কেন্দ্রীয় বৃত্ত বিষয়টা হচ্ছে এরকম যে একাধিক বৃত্ত ধরো রয়েছে, এই একটা বৃত্ত,
এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। এদের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে দেখো প্রত্যেকটা বৃত্তর কিন্তু কি সেম না, কেন্দ্র কিন্তু সেম। এদের কিন্তু ব্যাস আলাদা হতে পারে। এর দেখো ব্যাস এই যে, এর ব্যাস এই যে, এর ব্যাস এই যে, এর ব্যাস কিন্তু এই যে, তার মানে আলাদা আলাদা ব্যাস হতে পারে। যে বড় বৃত্ত যত তার ব্যাস তত বড়, ছোট বৃত্ত যত তার ব্যাস তত ছোট। কিন্তু কমন ফ্যাক্টর হচ্ছে এটা যে এদের কেন্দ্র কিন্তু সেম। কেন্দ্র সেম হওয়ার কারণে এদেরকে এক কেন্দ্রীয় বৃত্ত বলে। আর একটা ব্যাপার রয়েছে সর্বসমবৃত্ত। সর্বসমবৃত্তটা কিরকম, ধরো এখানে আমি কিন্তু তিনটে দেখা গেল বৃত্ত নিয়ে নিলাম। এই তিনটে বৃত্তর ক্ষেত্রে প্রত্যেকটা বৃত্তর দেখা যাচ্ছে ব্যাস ব্যাস সেম। ঠিক আছে, প্রত্যেকটা বৃত্তের ব্যাস কিন্তু সেম। তবে পার্থক্য হচ্ছে এখানে সবকটার কেন্দ্র কিন্তু আলাদা আলাদা। এর কেন্দ্র আলাদা, এর কেন্দ্র এখানে রয়েছে এই যে, এর কেন্দ্র এই যে, এর কেন্দ্র এই যে। অর্থাৎ অনেকগুলো বৃত্ত যদি থাকে তাদের কেন্দ্র যদি আলাদা হয় তখন সেটাকে আমরা বলবো যে না সর্বসমবৃত্ত, এবং যদি কেন্দ্র একই হয় তখন সেটাকে আমরা বলবো এক কেন্দ্রীয় বৃত্ত। এই যে টোটাল যে জিনিসগুলো ছিল এগুলো ছোট ছোট কথা, এগুলো জানলেই কিন্তু মোটামুটি চ্যাপ্টারের বৃত্ত সম্পর্কিত ছোট ছোট টার্ম কিন্তু আমরা জেনে যাব। চলো এবার সরাসরি আমরা উপপাদ্যে চলে যাই। এই চ্যাপ্টারে দুটো উপপাদ্য আছে আমি বলেছি। আচ্ছা আমি উপপাদ্যটা টুকে নিই, তারপর আমি আবার ফিরে আসছি। আচ্ছা চলো আমি টুকে নিলাম। এখানে যেটা বলছে 32-এর উপপাদ্য, দেখো 32-এর উপপাদ্য কিন্তু রয়েছে। 32-এর উপপাদ্যে বলছে ব্যাস নয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ব্যাস কি না নয়, ব্যাস নয় এরূপ কোন জ্যা। তাহলে ব্যাস নয় এরূপ একটা কোন জ্যা মানে কি, একটা বৃত্ত আগে এঁকে নি। বাহ সুন্দর বৃত্ত হচ্ছিল, বৃত্তটা ঠিক করে নি। চলো যা হয়েছে হয়েছে। এখন এখানে যেটা বলছে ব্যাস নয় এরূপ কোন জ্যা, তাহলে ব্যাস নয় এরূপ কোন জ্যা মানে মাঝখান থেকে কিন্তু যাবে না, কারণ মাঝখান থেকে গেলে কিন্তু ব্যাস হয়ে যাবে। তাহলে ব্যাস নয় এরূপ একটা জ্যা নেবো। ধরে নাও এখান দিয়ে গেল এই যে একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এরকম জায়গা থেকে যেটা যাবে সেটাই তো ব্যাস, আর মানে সেটাই তো জ্যা আমি বললাম। এবার এরূপ কোন একটা জ্যা, এরূপ কোন একটা জ্যা এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, তাহলে বৃত্তের কেন্দ্র আমরা ধরে নিলাম এই, আর এই বৃত্তের কেন্দ্র থেকে কি অঙ্কন করা হয়েছে না লম্ব। তার মানে এরকম একটা লম্ব অঙ্কন করা হয়েছে। লম্ব মানে অ্যাকচুয়ালি যেটা কিনা 90 ডিগ্রি হয়, অবশ্যই তাই। তাহলে এটা জ্যা এর উপর কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অবশ্যই তাই। তাহলে এরকম একটা যে যেটা ব্যাস নয় তার উপরে বৃত্তের কেন্দ্র থেকে একটা লম্ব আসলো, যেটা কিন্তু লম্ব মানে লম্ব অঙ্কন করলাম, যে লম্বটা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এ জ্যাকে যে সমানভাবে খণ্ডিত করবে সেটাই আমরা প্রমাণ করে দেখাবো, অবশ্যই তাই। এবার জ্যাটার নাম ধরে নিলাম এবি, আর কেন্দ্রটাকে ধরে নিলাম ও, অবশ্যই তাই। আর এই পয়েন্টটাকে ধরো সি দিয়ে দিলাম, হয়ে গেল, মিটে গেল। এখন তাহলে এবার আমরা দেখবো যে প্রদত্ত। এবার আমি যে একটা কথা বলে দিই, উপপাদ্য করতে গেলে তোমাদের চারটে জিনিস লিখতে হয়: প্রদত্ত, প্রমাণ, অঙ্কন আর প্রমাণ। মানে প্রমাণ করতে হবে, এটা যে প্রমাণ করতে হবে। তাহলে চারটে জিনিস কিন্তু আমরা দেখলাম। এক নম্বর হচ্ছে প্রদত্ত, দুই নম্বর হচ্ছে প্রমাণ করতে হবে, মানে কি প্রমাণ করছি অ্যাকচুয়ালি, তিন নম্বরে কি আঁকলাম ছবিটাতে যে একে আমাদের সাহায্য নিতে অনেক সময়, এটা কিছু উপপাদ্যে থাকতেও পারে কিছুতে নাও থাকতে পারে। আর চার নম্বর কথা হচ্ছে কিভাবে প্রমাণটা করলাম, সেই প্রমাণটা কিন্তু এখানে দেখাবো। চলো তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে যে একটা অকেন্দ্রীয় বৃত্ত, অকেন্দ্রীয় একটা বৃত্ত কিন্তু দেওয়া আছে, অবশ্যই তাই। আর এই অকেন্দ্রীয় বৃত্তে যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে এবি কিন্তু একটা জ্যা, অবশ্যই তাই, এবি কিন্তু একটা জ্যা। এবং এবি জ্যা হওয়ার পাশাপাশি আরেকটা জিনিস যেটা রয়েছে ওসি, যেটা ওসি কিন্তু লম্ব কার উপর, এবি এর উপর, অবশ্যই তাই। তাহলে অকেন্দ্রীয় বৃত্তে এবি হচ্ছে জ্যা, এবং সেই জ্যা এর উপর ওসি কিন্তু একটা লম্ব রয়েছে। এখানে বইতে কিন্তু বড়ভাবে সুন্দরভাবে ডেসক্রিপশন লেখা আছে বড় করে, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো, আমি এখানে জাস্ট শর্ট করে এটা বোঝালাম। এরপর হচ্ছে কি প্রমাণ করতে হবে না, প্রমাণ করতে হবে দেখো যে এই দুটো সমান হবে, এই যে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করছে অর্থাৎ এসি আর বিসি সেটা কিন্তু সমান হবে, সেটাই প্রমাণ করতে হবে। অর্থাৎ এসি ইজ ইকুয়ালস টু বিসি, এটা কিন্তু প্রমাণ করে দেখাতে হবে, অবশ্যই তাই। এরপর যেটা অঙ্কন, অঙ্কন কি করতে হবে, অঙ্কন যেটা করতে হবে আমি সেটা দেখাচ্ছি। অঙ্কনে কিন্তু এই যে ও কেন্দ্র আছে, এই ও কেন্দ্র থেকে এই যে বি পয়েন্ট আর এ পয়েন্ট এর উপর কিন্তু একটা সরলরেখা ছোট করে টেনে দিতে হবে।
এটা হচ্ছে অঙ্কন। অঙ্কন ইজি ব্যাপার, অঙ্কন কিছুই করিনি। ও কমা এ এবং আর কি ও কমা বি, এটা কিন্তু কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। অবশ্যই তাই, এটা যুক্ত করা হলো। যুক্ত করার পরে অঙ্কনটা এরকম দাঁড়ালো। এইবার প্রমাণ করব। প্রমাণ করতে গিয়ে দেখছি, প্রমাণ করতে গিয়ে আমরা প্রথমে একটা বৃত্ত নিই না, আচ্ছা ছাড়ো, আমি যেটা বলবো প্রথমে হচ্ছে লম্ব। দেখো যে এই জিনিসটা কিন্তু ছিল যে ওসি এবি এর উপর লম্ব। অবশ্যই তাই, এটা আমরা কোথা থেকে দেখেছিলাম, এটা কিন্তু এখানেই দেওয়া ছিল, এই যে প্রদত্ত থেকে আমরা পেয়েছিলাম যে এটা কিন্তু এর উপর লম্ব। তাহলে লম্ব যদি হয় তাহলে কি বলতে পারি, যে না এই দেখো লম্ব হওয়ার মানে এই কোণ আর এই কোণ দুটোই কিন্তু 90 ডিগ্রি। তার মানে ও সি এ ইজ ইকুয়ালস টু ও সি বি, এই দুটো কোণের মানে কিন্তু 90 ডিগ্রি করে। অবশ্যই তাই, তাহলে এই দুটো কোণের মান 90 ডিগ্রি। আবার দেখো এই যে বাহুটা আর এই যে বাহুটা, এই দুটো বাহু কিন্তু সেম। কিভাবে সেম, কারণ ও এ এটাও কিন্তু বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, এবং ও বি এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তার মানে ও এ এবং ও বি এই দুটো কিন্তু সেম, কারণ দুটোই কিন্তু কি না ব্যাসার্ধ। অবশ্যই তাই, দুটোই কিন্তু ব্যাসার্ধ, সেই হিসাবে আমরা কিন্তু এটাকে সমান করে দিলাম। আর এটা 90 ডিগ্রি হওয়ার কারণে, দেখো 90 ডিগ্রি হওয়ার কারণে এই দুটো কিন্তু সমান হয়ে গেল। অবশ্যই তাই। এরপরে আরেকটা বিষয় যেটা রয়েছে, এই যে ওসি, এই যে ওসি, এই ওসি কিন্তু এই যে দুটো বৃত্ত আছে এই দুটো বৃত্তর কিন্তু সাধারণ বাহু। অবশ্যই তাই, এই দুটো কিন্তু সাধারণ বাহু। এবার এই যে তিনটে শর্ত, একটা শর্ত, দুটো শর্ত এবং তিনটে শর্ত, এই তিনটে শর্তের সাপেক্ষে সব সময় আমরা যে কোনো তিনটে শর্তকে যদি আমরা দুটো সমান দেখাতে পারি, অর্থাৎ ধরো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের হয় কোণগুলো সমান দেখাবো বা বাহুগুলো সমান দেখাবো, অথবা কোন বাহু কোণ এইভাবে করে বা বাহু বাহু কোণ করে ইত্যাদি যা করে হোক, এই দুটো বৃত্তকে যদি আমি সমান দেখাতে পারি তাহলেই বলতে পারবো এই দুটো বৃত্ত কিন্তু সর্বসম, এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম ত্রিভুজ। তাহলে সেই অনুসারে এই যে তিনটে টার্ম অনুসারে তিনটে যেহেতু সমান হয়ে গেল, তাই আমরা সেখান থেকে বলতে পারি যে না ত্রিভুজ কিনা, ত্রিভুজ ও সি এ এবং আর একটা ত্রিভুজ যেটা রয়েছে ত্রিভুজ কিনা ও সি বি। দেখো দুটো জিনিস রয়েছে, ত্রিভুজ এসি ওসি এবং ওসিবি, এই দুটোই এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করার ফলে এরা কিন্তু কি হয়ে গেল না সর্বসম হয়ে গেল। তাহলে সর্বসম হয়ে গেল মানে সর্বসম চিহ্নটা হচ্ছে অনেকটা এরকম। অবশ্যই তাই, এই সর্বসম শর্তানুসারে যেহেতু সর্বসম হয়ে গেল, তার মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে সবকিছু সমান, অর্থাৎ তাদের কোণের মানও সমান এবং তাদের বাহুর মানও সমান। কখন, অনুরূপগুলো এই অনুরূপ কথার অর্থ কি, ধরো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ আমি বললাম, এই দুটো যদি সর্বসম হয় তাহলে এর এই বাহু আর এর এই বাহুটাই সমান, এর এই বাহু আর এর এই বাহু সমান। মানে এটাকে যদি আমি আয়নার মতো উল্টে দিই, আয়নায় যেমন ভাবে উল্টে দেয় ঠিক একই রকম ভাবে আয়নার মতো উল্টে দিলে যে বাহুটা পড়ে সেই বাহুটা পরস্পর সমান। তার মানে এই বাহু সমান, এই কোণ সমান, এই কোণ সমান, এই কোণ সমান। অবশ্যই তাই, সেই অনুসারে যদি দেখি এই যে দুটো ত্রিভুজ রয়েছে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে সর্বসম শর্তানুসারে যেহেতু হয়ে গেল, তাই সেই হিসাবে এদেরও দুটো বাহুর মান সমান। কোন দুটো বাহু, এই দুটো বাহু কিন্তু সমান, অর্থাৎ এসি এবং বিসি যে দুটো বাহু রয়েছে এই দুটো বাহু কিন্তু সমান। আর দেখো প্রমাণ করতে কিন্তু আমাদের এটাই হতো আর সেটাই প্রমাণ করা হয়ে গেছে, তাই এটা কিন্তু আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারি কিন্তু প্রমাণিত, এটা কিন্তু ডাইরেক্টলি প্রমাণিত লিখতে পারি। এখন তোমাদের বইয়ে বইয়ে কিন্তু এটাই পুরো সম্পূর্ণভাবে সুন্দরভাবে লিখে লিখে বোঝানো আছে। এখানে আমি জাস্ট শর্ট করে এটা বুঝিয়ে দিলাম, তোমরা এটা একটু ছোট করে স্ক্রিনশট মেরে নিয়ে পরে যে শর্ট জিস্ট হিসাবে তোমরা পরে দেখে নিতে পারো। চলো আমি পরে যেটা আরেকটা উপপাদ্য আছে সেটা টুকে নিয়ে আবার ফিরে আসছি। আচ্ছা চলো এবার পরেরটা বুঝবো, অর্থাৎ ভুল হয়ে গেল, এটা ছিল মোটামুটি 33, তার মানে এখানে 33 করে দেবো। তাহলে আগেরটা আমরা যেভাবে বুঝলাম পরেরটা আরো ভালোভাবে বুঝবো, কারণ আগেরটা থেকে অনেক জ্ঞান কিন্তু আমরা এটা পেয়ে গেছি। আগের যে উপপাদ্যটা ছিল সেইটাই এইবার ওরা মডিফাই করে অন্যরকম ভাবে বলছে। দেখো দেখা যাক, বলছে ব্যাস নয় এরূপ কোন একটা জ্যাকে, একই কথা কি বুঝবো আর, ব্যাস নয় তার মানে এই সোজা টানবো, তাহলে ব্যাস নয়
এরূপ একটা জ্যাকে, জ্যায়ের নাম দিয়ে দাও এ বি, এরকম একটা জ্যাকে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোন একটা সরলরেখা, অর্থাৎ বৃত্তের কেন্দ্রবিন্দু এই যে, সেখান থেকে একটা সরলরেখা টেনে দেব। সেই সরলরেখাটা যদি সমদ্বিখণ্ডিত করে, এরা বলেই দিয়েছে বা সমদ্বিখণ্ডিত করতে হবে, মানে করবে। আগেরটায় বলা ছিল সমদ্বিখণ্ডিত করবে, সেটা দেখাও। আর এবারেরটায় বলেই দিয়েছে এটা কিন্তু সমদ্বিখণ্ডিত করাই, অর্থাৎ এই দুটো বাহুর মান সমান। তাহলে ওই সরলরেখা যে এর উপর লম্ব হবে, অর্থাৎ এই যে লম্ব হবে, আগেরটা বলে দিয়েছি লম্ব, তুমি অর্ধেক যে হচ্ছে সেটা দেখাও। আর এটাই বলছে যে এটা অর্ধেক করছেই, তাহলে তুমি লম্ব দেখাও। তাহলে একই রকম যার উপর লম্ব হবে সেটা কিন্তু দেখাতে হবে। তাহলে আমরা দেখাবো। তার আগে প্রদত্ত কি দেওয়া আছে, আচ্ছা এটা নাম দিয়ে দিয়ে, এটার নাম দেবো সি, এটার নাম দেবো ও, অবশ্যই তাই। এখন প্রদত্ত কি দেওয়া আছে, সেই একই কথা, যে না ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, এবং ও কেন্দ্রীয় বৃত্তে কি বলা আছে, আচ্ছা আমরা লিখেই করি। ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তে কি দেওয়া আছে, যে না এসি আর বিসি এটা কিন্তু সমান, এটা তো আমরা একটু আগেই দেখলাম, এসি আর বিসি সমান, এটা কিন্তু দেওয়া আছে। এবার এসি আর বিসি কিভাবে সমান হলো, যে না ওসি একটা সরলরেখা এসেছিল, ওসি এসে এ বি কে, মানে ওসি এসে এবং সেটা সমদ্বিখণ্ডিত করছে, সে সমদ্বিখণ্ডিত করেছে যে সরলরেখাটা কেন্দ্র থেকে এসে, সে যে লম্ব সেটাই দেখাতে হবে। এবার বলছে প্রমাণ করতে হবে। প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে যে এই যে এসি যেটা আছে সেটাই কিন্তু এ বি এর উপর লম্ব হবে, এটাই কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে, অবশ্যই তাই। অঙ্কন কি, আগের অঙ্কনই হুবহু করব। তার মানে কি করব, এই যে ওবি এটা কিন্তু জুড়ে দেব, আর এখান থেকে ওসি এটাও জুড়ে দেব। তাহলে ওবি জুড়লাম এবং ও এ জুড়লাম, এটা লিখবো। কি অঙ্কন করলাম, যে না ও এ এবং ওবি যেটা আছে সেটা কিন্তু যুক্ত করলাম, অবশ্যই তাই, যুক্ত করে দিলাম। এইবার আমরা চলে যাবো সরাসরি প্রমাণে। প্রমাণ করতে গেলে আমরা কি করব, দুটো ত্রিভুজ আছে, ও এ সি একটা ত্রিভুজ, আচ্ছা, এবং আরেকটা কি ত্রিভুজ আছে, ও এ সি নিলাম, আর এটা তাহলে ওবিসি নি, ত্রিভুজের নাম ওবিসি, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তাহলে ও এ সি ত্রিভুজ নিলাম আর ওবিসি ত্রিভুজ নিলাম। এই যে দুটো ত্রিভুজ নিলাম, এর মধ্যে কি হবে, এর মধ্যে দেখো কতগুলো টার্ম রয়েছে। প্রথম কথা আমরা তিনটে জিনিস বলেছি, তিনটে জিনিস প্রমাণ করতে হয়, তিনটে জিনিস প্রমাণ করতে হয়, তিনটে জিনিস প্রমাণ করতে হয়। এই তিনটে জিনিস যেগুলো প্রমাণ করতে হয়, তিনটে জিনিসের মধ্যে প্রথম জিনিসটা আমরা যেটা দেখছি, যে প্রথম কথা কি দেখা যাচ্ছে, যে না প্রথমে আমাদের এখানে বলে দিয়েছিল এই দুটো কিন্তু সমান, তাই তো, প্রথমে বলেছে সমান, অর্থাৎ এসি, দেখো এসি এবং বিসি, তাহলে এসি আর বিসি কিন্তু সমান হয়ে গেল। এবার এসি আর বিসি সমান হয়ে যাওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে, দেখো এসি আর বিসি সমান, খুব ভালো কথা, তার মানে এই অংশ আর এই অংশ সমান। আর একটা বিষয় যেটা দেখা যাচ্ছে, যে না এই বাহু আর এই বাহু কিন্তু সমান, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে ও এ এবং ওবি কিন্তু সমান, কারণ ব্যাসার্ধ, কেমন ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কেমন, ব্যাসার্ধটা কিন্তু একই বৃত্তের, অবশ্যই তাই, একই বৃত্তের ব্যাসার্ধ। আর একটা ব্যাপার যেটা রয়েছে, এই যে ওসি, ওসি কি, ওসি কিন্তু সাধারণ বাহু, অবশ্যই তাই, ওসি কিন্তু সাধারণ বাহু। এবার এই তিনটে টার্ম ম্যাচ করে যাওয়ার কারণে এই যে ত্রিভুজ ও এসি এবং ত্রিভুজ ও বিসি দুটো কিন্তু সর্বসম হয়ে গেল। এবার এই দুটো সর্বসম হয়ে যাওয়ার কারণে এই দুটো ত্রিভুজের সমস্ত কিছু সমান হয়ে গেল, অনুরূপ সমস্ত কিছু সমান। তাহলে সেই অনুসারে যদি আমি দেখি, এই যে দুটো ত্রিভুজ ছিল, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে তার মানে যেটা দেখছি, এই কোণ আর এই কোণ এর মানও তাহলে সমান হবে, কারণ অনুরূপ কোণ। যে অনুরূপ কোণ অনুসারে আমরা লিখতে পারি ও সি এ এবং আরেকটা কি না ও সি বি, ও সি আর ও সি বি দুটোই কিন্তু সমান।
এবার দুটো কোণ সমান হয়েছে, দেখো এখানে দুটো কোণ সমান, দুটো কোণ সমান, তাহলে দুটো কোণ সমান কিভাবে হতে পারে? এই ওসি যেটা রয়েছে সেটা এবি এর উপর দণ্ডায়মান হয়ে, লম্বভাবে দণ্ডায়মান হয়েই তো দুটো সমান কোণ উৎপন্ন করতে পারে। এর মানে কি, ধরো এই একটা বাহু রয়েছে, এবার এর উপর এরকম ভাবে একটা রেখা থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। তাহলে কখন দুদিকের কোণ সমান হবে? যখন সেটা একদম মিডিল বরাবর আসবে, তখন তার মানে এই দিকের গুলো তো হবে না। তার মানে একদম মিডিল বরাবর যখন আসবে তখনই কিন্তু দুদিকের কোণের মান কিন্তু সমান হবে। তাহলে তখন সেটা একদম লম্বভাবে দণ্ডায়মান হলে এই ধরনের ঘটনা ঘটে। তাহলে সেই অনুসারে আমরা কিন্তু বলতে পারি যে না, এই যে ওসি যেটা আছে সেটা কিন্তু এবি এর ওপর লম্ব, সেই হিসাবে এটা কিন্তু প্রমাণিত হয়ে যায়। অবশ্যই তাই। এবার তোমাদের এই দুটো যে আমি উপপাদ্য করিয়ে দিলাম, এই দুটো উপপাদ্যের সাপেক্ষে একাধিক অঙ্ক, ছোট ছোট অঙ্ক কিন্তু দেয়। এবার তার মধ্যে আমি অঙ্ক যদি দেখাই, তোমরা যদি চলে যাও ডাইরেক্টলি, তোমরা যদি চলে যাও কোষে দেখি 3.2, কোষে দেখি 3.2-তে কিন্তু এই জাতীয় ছোট ছোট একাধিক অঙ্ক কিন্তু রয়েছে। এই অঙ্কগুলোর মধ্যে আমি ছোট করে দেখিয়ে দিই, আমি দেখিয়ে দিলে মোটামুটি তোমরা পারবে। এরকম অঙ্ক কিন্তু এখানে রয়েছে, এতটা ইজি অঙ্ক। চলো অঙ্কগুলো কি বলছে দেখা যাক। প্রথম অঙ্ক তোমাদের যেটা রয়েছে সেটাও কিন্তু এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের উপর ভিত্তি করেই অঙ্কটা কিন্তু দেওয়া আছে। অ্যাজ এ সেম একেবারে একটাই ছবি আঁকবো আর সবকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তাহলে প্রথমে আমরা যে ছবিটা জানি সেই ছবিটাই আগে এঁকে নিই। এই যে বৃত্ত, এই যে কেন্দ্র, এই যে ব্যাসরূপ, ব্যাস নয় এরকম করে একটা যে, এই যে কেন্দ্র থেকে আমরা লম্ব টানলাম, এটা ও কেন্দ্র টেনে দিলাম, এই দুটোকে জুড়ে দিলাম। আমরা যেটা জানি এর মান 90 হয় আর এসি আর বিসি সমান হয়, এই কথাগুলো আমরা জানি, এই কথাগুলো আমরা জানি। এর উপর ভিত্তি করে অঙ্কগুলো আছে। দেখো প্রথম অঙ্ক যেটা বলছে, 1 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্কে যেটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু 5 সেন্টিমিটার। ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার মানে ও এ এবং ও বি এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। অবশ্যই তাই, এটা কিন্তু 5 সেন্টিমিটার বলে দেওয়া আছে ও ব্যাসার্ধের দৈর্ঘ্য। এই ছবিটার উপর ভিত্তি করে আমি সবকটা অঙ্ক বলবো। এবং এবি একটি জ্যায়ের দৈর্ঘ্য, এবি একটি জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে, এখানেও আমাদের জ্যা কিন্তু এবি এবং এর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, অর্থাৎ এবি যে জ্যা তার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হিসাব করে লিখি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের যে দূরত্বটা, মানে এই যে রেখাটা, এই রেখার দূরত্বটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ ওসি এর মান কিন্তু বের করতে হবে। এবার আমরা যদি দেখি, যদি আমরা দেখি এটার মান যেহেতু 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হওয়ার কারণে পিথাগোরাসের উপপাদ্য আমরা কিন্তু প্রয়োগ করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য কি বলেছিল যে না, এই একটা ধরো ত্রিভুজ রয়েছে, এর একটা কোণের মান 90 ডিগ্রি, এর যদি এই বাহুটা এ হয়, এই বাহুটা যদি বি হয়, এই বাহুটা যদি সি হয়, তাহলে সি ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ এর স্কয়ার প্লাস বি এর স্কয়ার। এইভাবে কিন্তু আমরা করতে পারি। আবার এটাকে ভাঙিয়েও লেখা যায় যে না, সি এর স্কয়ার ইজ ইকুয়ালস টু এ এর স্কয়ার প্লাস বি এর স্কয়ার, এইভাবে করতে পারি। তাহলে সেই অনুসারে এখানে এই যে বাহুটা রয়েছে, এই বাহুটা আমরা এখানকার বি এর সাথে তুলনা করতে পারি, এই বাহুটাকে আমরা এখানকার এ আর এই বাহুটাকে এখানকার সি এর সাথে তুলনা করে এই বাহুটা কিন্তু সহজেই বের করতে পারি। তাহলে সেই অনুসারে যদি দেখি ওসি এর মান যদি বের করতে চাই, আমরা এখানকার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই জায়গার লাইনটা যদি লিখি, পিথাগোরাসের উপপাদ্য অ্যাকচুয়ালি কি বলছে, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। তাহলে এখানকার এইটা হচ্ছে অতিভুজ, এটা যদি অতিভুজ হয় তাহলে ওবি এর স্কয়ার ইজ ইকুয়ালস টু ওসি এর স্কয়ার প্লাস হচ্ছে বিসি এর স্কয়ার। দেখো তাই বলছে, অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এবার ওবি এর মান কত দেওয়া আছে, এই যে ওবির মান কিন্তু 5 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে 5 এর স্কয়ার ইজ ইকুয়ালস টু ওসি, ওসি এর মান কত, ওসি এর মান জানি না, ওসি এর স্কয়ার মতো রাখবো। বিসি এর স্কয়ার, বিসির মান কত, দেখো এসি আর বিসি কিন্তু সমান, এসি আর বিসি কিন্তু সমান, আর এখানে কিন্তু এবি এর মান বলে দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার যদি হয়, সি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে সেই অনুসারে এসি এবং বিসি এর মান আমরা বের করতে পারি 8/2 করে, অর্থাৎ যেহেতু মধ্যবিন্দু তাই সেই হিসাবে আমরা 4 সেন্টিমিটার লিখতে পারি এখানকার, তার মানে বিসি এর মান বের হলো 4, তাহলে 4 এর স্কয়ার। তাহলে ওসি এর স্কয়ার ইজ ইকুয়ালস টু 5 5 25, এটাকে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে মাইনাস 4 4 16, এখান থেকে বের হবে 9, তার মানে ওসি ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 3।
অবশ্যই তাই। এই যে ওই পাশে স্কোয়ার টাকা পাটারের রুট হয়, মানে অ্যাকচুয়ালি এটা। এইভাবে কিন্তু এখানে মান চলে আসলো। তাহলে এর উপর ভিত্তি করে একাধিক অঙ্ক করা যায়। এর পরের অঙ্কটা যেটা রয়েছে, অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখান থেকে আমি তোমাদের বলে দিচ্ছি, আর ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেই কারণে আমরা বেশি বলতে পারছি না। আমি বলবো 1 থেকে তোমরা যদি 5 পর্যন্ত দেখো, 1 থেকে 5, 1 to 5, এই 1 to 5 কিন্তু অ্যাজ এ সেম টাইপের অঙ্ক। এগুলো তোমরা এইচডব্লিউ হিসাবে করবে। এই যে পিথাগোরাসের উপপাদ্যকে ভিত্তি করে এই যে অঙ্কটা করা হলো, এর উপর ভিত্তি করে 1 থেকে 5 এর দিকের অঙ্ক কিন্তু ইজিলি করা যায়। শুধু 1 থেকে 5 নয়, এটা অ্যাকচুয়ালি আমি দেখালাম কত পেজ, এটা পেজ নাম্বার কিন্তু আমি দেখালাম, পেজ নাম্বার ছিল 65, এবং কোষে দেখি কত, কোষে দেখি হচ্ছে 3.2, কোষে দেখি 3.2 এর একের দাগের অঙ্কটা দেখালাম। এর উপর ভিত্তি করে 1 থেকে 5 পর্যন্ত তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে। এছাড়া আমি যদি দেখি 17 দাগের ক্ষেত্রে, 17 দাগ, এই 17 দাগের ক্ষেত্রেও 1 থেকে তোমরা 5 পর্যন্ত যদি দেখো, তাহলে একেবারে সেম ভাবে এর উপর ভিত্তি করেই করা যায়। এই যে অঙ্কটা যেটা করে দিলাম, এটা একটা মার্ক টাইপের অঙ্ক। এই ল্যান্ডমার্ক অঙ্ককে ভিত্তি করে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। আশা করছি এই যে উপপাদ্যগুলো দেখিয়ে দিলাম, এর উপর ভিত্তি করে তোমরা কিন্তু অঙ্কগুলো নামিয়ে ফেলতে পারবে। যদি তোমরা না করতে পারো, তাহলে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্স কিন্তু খোলা রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো যে আমরা অঙ্কগুলো পারছি না, তাহলে আমরা কিন্তু অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যখন যে ভিডিওটা দেখলে, তোমাদের যদি উপকৃত হয় ভিডিওটা দেখে, তোমরা যদি নিজেদের উপকৃত বলে মনে করো, তাহলে অবশ্যই এখনই একটা শেয়ার করে দাও ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে। চলো আজ এই পর্যন্তই, টাটা।